নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাজকর্ম করব, ঘরের যেরকম কাজকর্ম করি তো আজকেও কিছু কাজ করব। আর সেই সঙ্গে আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে গল্প করব। সেটা হলো আমাদের সন্তানকে নিয়ে। আমরা মা হিসাবে সবসময় চাই সন্তানের সঙ্গে একটা ভালো রিলেশন, ভালো বন্ডিং তৈরি করতে। কিন্তু সন্তানের কাছে একজন ভালো মা কিভাবে হয়ে উঠব, সেই বিষয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কথাগুলো আমার মনে হয়েছে যে মা হিসেবে আমি ফিল করতে পেরেছি এবং আশা করি আপনারাও রিলেট করতে পারবেন যারা মা হয়েছেন। প্রথমত যে সমস্ত সন্তানরা ছোট, তো ছোট বাচ্চা থাকলে মায়েদের তো অনেক ঝামেলা পোহাতে হয়। বাচ্চাকে স্নান, খাওয়ানো থেকে সবকিছুই দায়িত্ব। একদম যখন সন্তানের জন্ম হওয়া থেকে শুরু করে হামাগুড়ি দেওয়া, হাঁটা চলা, ধরে, ধরে তাকে হাঁটানো, একটু, একটু করে পড়াশোনা শেখানো, সবকিছুই। তো তারপরে একটু দুষ্টুমি করতে শুরু করে বাচ্চারা, এটা ওটা ভাঙাচোরা। তো তখন আমাদের মনে হয় যে কখন বড় হবে, কখন বড় হবে? আমরা প্রায়ই বলি যে, "কবে যে বড় হবি তবে শান্তি পাবো।" তো ১ম এ আমি যে পয়েন্টটা আপনাদের বলব সেটা হচ্ছে এনজয় ইউর পিরিয়ড অফ টাইম। মানে যে সময়টা আপনারা বাচ্চাদের সঙ্গে কাটাচ্ছেন সেটাকে এনজয় করুন। কারণ এই যে বাচ্চারা আমাদের বিরক্ত করে ছোট থাকলে, তো বড় হয়ে গেলে তো এই জিনিসটা করবে না। আর আমরা এই সময়টা ফিরেও পাবো না। প্রত্যেকটা দিন বাচ্চারা একটু, একটু করে বড় হচ্ছে, তাদের মধ্যে চেঞ্জেস আসছে। আগে যেরকম বাচ্চারা করতো এখন কিন্তু সেভাবে করে না। আর আম বন্ডিংটা তখন হালকা হয়ে যায় তখন যখন দেখবেন যে ১৪-১৫ বছর বয়সের পর থেকে বাচ্চাদের সঙ্গে কিন্তু বাবা-মায়ের বন্ডিংটা একটু হালকা হয়ে যায়। তখন কিন্তু আমরা আবার ওই পুরোনো দিনগুলোকে মিস করতে থাকি। সুতরাং যে সময়টাই আপনাদের সন্তানের সঙ্গে সন্তান যত বড়ই হোক না কেন বা যত ছোটই হোক না কেন, সেই সময়টাকে এনজয় করুন। সময়টাকে বিরক্তি সহকারে কাটাবেন না। সময়টাকে আঁকড়ে ধরে থাকুন। কারণ একবার চলে গেলে এই সময়টা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। তারপরে তো সন্তানরা যে যার মতন বড় হয়ে যাবে, পড়াশোনা করতে বাইরে চলে যাবে বা ছেলে-মেয়েদের বিয়ে হয়ে যাবে। তখন অনেকটাই গ্যাপ তৈরি হয়ে যাবে। তো সেই ছোটবেলার বিরক্তিকর জিনিসগুলোই তখন মনে হবে যে এই জিনিসগুলো আরেকটু সময় পেলে বোধহয় ভালো হতো বা আরেকটু সময় দিতে পারলে ভালো হতো। ওইজন্য যে সময়টাই কাটাচ্ছেন সেই সময়টাকে এনজয় করুন। আর এখানে আমি ঘরের একটু, একটু করে কাজ করে নিচ্ছি। আর সেই সঙ্গে পরের পয়েন্টে চলে যাই। সেটা হচ্ছে মুখে সবসময় হাসি বজায় রাখুন সন্তানের সামনে। যখন সন্তানকে সকালবেলা ঘুম থেকে তুলছেন, তখন একটু হাসি মুখে বলুন বা সন্তান যখন আম স্কুল থেকে আসছে, তখন একটা সুন্দর মুখে হাসি ফেস নিয়ে কেমন স্কুল কাটালো বা রাতে ঘুমানোর আগে পর্যন্ত একটা সুন্দর হাসিখুশি পরিবেশে সন্তানকে গুড নাইট বলুন। মায়ের মুখে যদি হাসি থাকে না, তা কিন্তু সন্তানের মনকেও খুশি করে। সন্তান সবসময় পজিটিভ ফিল করে। আর মায়ের যদি মন খারাপ থাকে, সেটা কিন্তু সন্তানের উপরেও প্রভাব বিস্তার করে। সুতরাং আপনি সবসময় সন্তানের সামনে হাসিখুশি থাকার চেষ্টা করবেন। আমার আবার একটু ঠান্ডা, ঠান্ডা বোধ হচ্ছে, ওইজন্য গলার আওয়াজটাও একটু অন্যরকম হয়ে গেছে। তো হয়তো আজকে আওয়াজটা একটু অন্যরকম শোনাচ্ছে। তো যাই হোক, এবার ৩ নাম্বার পয়েন্টে আসি। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে প্রত্যেক সন্তানের মধ্যেই কিছু না কিছু লুকোনো ট্যালেন্ট থাকে। যেমন কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ আবৃত্তি করতে ভালোবাসে, কেউ দেখবেন মিউজিক চালানোর সঙ্গে, সঙ্গে নাচ করতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে বা কেউ ক্রিয়েটিভ কিছু করতে ভালোবাসে। কেউ ক্যাঁচি, তারপরে কাগজ পেন্সিল নিয়ে কাটাকাটি করতে শুরু করে দিল। তো এতে অনেক সময় আমরা মনে হয় যে বিরক্ত করি, মানে বিরক্ত ফিল করি, ঘর নোংরা হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, কেন করছো? তো এই জিনিসগুলো না করে বাচ্চার মধ্যে যে লুকোনো সত্তাটা আছে সেটা প্রকাশ করার জন্য তাকে মোটিভেট করুন। কারণ শুধু পড়াশোনার মধ্যে থাকলেই যে বড় হয় তা কিন্তু না। পড়াশোনার বাইরেও অনেক রকম অ্যাক্টিভিটি আছে যেগুলো সন্তানকে ভবিষ্যতে দাঁড় করায়, নিজের পায়ে দাঁড় করায়। তো যদি আপনার সন্তান ছবি আঁকতে ভালোবাসে তাকে এনকারেজ করুন যে, "বাহ! খুব সুন্দর ছবি হয়েছে।" বা যদি কেউ ছড়া বলতে চেষ্টা করে তখন তাকে মোটিভেট করুন বা, "খুব সুন্দর বলেছ তুমি। তো এভাবে আরো বলবে।" তো সবসময় সন্তানকে উৎসাহিত করবেন। তাহলে কিন্তু সে আরো বলার চেষ্টা করবে, সে বিষয়ে আরো তার আগ্রহ জন্মাবে। আর নিজের সেই লুকোনো সত্তাটা কিন্তু আস্তে, আস্তে প্রকাশিত হবে। ৪ নাম্বার পয়েন্ট যেটা আমরা সব মায়েরাই হয়তোবা ভুল করে থাকি, সেটা হচ্ছে অন্যের রাগ সন্তানের উপরে ঢালি। দেখুন, রাগ আমাদের সবারই কোনো না কোনো ক্ষেত্রে হয়। তো পরিস্থিতির ক্ষেত্রে মাথা গরম হয়ে যায়। কিন্তু সেই আ আমাদের যে এক্সপ্রেশন, সেই রাগের বহিঃপ্রকাশটা অনেক সময় সন্তানের উপরে হয়। সন্তানের উপর চেঁচাতে থাকি। তো এতে কিন্তু বাচ্চারা কনফিউজ হয়ে যায় যে, "মা কেন আমার সঙ্গে এরকম করছে? আমি তো কিছু করিনি।" তো সন্তান তো আপনার ফিলিংসটা বুঝতে পারে না।
সুতরাং ওর উপরে রাগ হলে ও অকারণে যদি মনে করে যে অকারণে আমার উপরে কেন রাগ হচ্ছে ও বুঝতে পারে না। তো এরকমটা করবে না। সেক্ষেত্রে একটু ধৈর্য ধরুন। ধৈর্য ধরে রাগটা যেখানে প্রকাশ করার বা যেভাবে প্রকাশ করার সেভাবে করুন। কিন্তু সন্তানের উপরে রাগ প্রকাশ করবেন না। ৫ নাম্বার পয়েন্ট হচ্ছে, সন্তানকে কখনোই অতিরিক্ত শাসনে বা ভয়ে রাখবেন না। ওকে পুরো স্পেস দিন। ওর নিজের মত প্রকাশ করা, ওর নিজের হাসি-খুশি, খেলাধুলা বা পড়াশোনাই হোক বা পড়াশোনার বাইরেই হোক, বন্ধু-বান্ধবের সঙ্গে মেশা, সবকিছুতেই ওকে খোলামেলা পরিবেশ দিন। কখনোই অতিরিক্ত শাসন করতে যাবেন না বা পড়াশোনার ক্ষেত্রে আ ভুল হয়েছে, স্কুলে কোনো কিছু ভুল হয়েছে, পরীক্ষায় নম্বর কম পেয়েছে, কেন হলো এরকম? কেন ভুল করলে? এই জিনিস করতে যাবেন না। এমন অনেক জিনিস আছে আমি দেখেছি, আমার মেয়েকে তো আমি পড়াই। তো এমন অনেক জিনিস আছে আ বাংলায় বলুন, ইংরেজি বলুন, কিছু স্পেলিং মিস্টেক বাচ্চারা করে থাকে। তখন আমরা হয়তোবা বলে থাকি, "কেন এরকম ভুল হলো? ভালো করে পড়ো না।" কিন্তু আমাদেরকেও কিছু স্পেলিং যদি কেউ ধরতে চায় না, আমরাও কিন্তু পারব না। তাই না? আমরাও কি সব জেনে বসে আছি? আমরা অনেক কিছুই ভুলে গেছি। অনেক ইজি জিনিসগুলো আমরা ভুলে গেছি। তো বাচ্চাকে কখনোই খুব বেশি ভয়ে রাখবেন না। খুব বেশি শাসনে রাখবেন না। এতে কিন্তু বাচ্চার পড়াশোনার প্রতি ইন্টারেস্টটাও হারিয়ে যাবে এবং আপনার প্রতি একটা আতঙ্ক তৈরি হবে। ভালোবাসার জায়গাটা অনেকটা দূরত্ব তৈরি হয়ে যাবে। সন্তান এবং মায়ের মধ্যে ভালোবাসার যে স্পেস, সেই স্পেসের মধ্যে যেন অতিরিক্ত ভয় জিনিসটা কাজ না করে। আজকে আমি আবার এই জানলা দুটো নিলাম। আমার ডাইনিং আর লিভিং রুমের জানলা দুটো পরিষ্কার করে নিচ্ছি। এর আগে বেডরুমেরটা করেছি। একদিনে তো সব জানলা পরিষ্কার করতে গেলে আমি ক্লান্ত হয়ে পড়বো। ওইজন্য একদিনে সবকিছু করি না। তো এর আগের দিন একটা বেডরুমের করেছি, তখন শেয়ার করেছিলাম। তো আজকে আবার এই দুটো করে নিচ্ছি। আর এগুলো করতেও যথেষ্ট সময় লাগে। যদিও আমি ভিডিওতে তো খুব অল্পই দেখিয়েছি। কিন্তু আপনারা তো জানেনই যে সমস্ত কাজগুলো ঘরের মোটেও কম সময় লাগে না। তো যাই হোক আমি কাজগুলো করি আর পরের পয়েন্টে যাই। ৬ নাম্বার পয়েন্ট হচ্ছে, সন্তানের জন্য সবসময় সময় থাকা দরকার। মানে এই যে আমি কাজ করছি, এখন যেহেতু আমার মেয়ে স্কুলে গেছে ওইজন্য আমি কাজটা করছি। কিন্তু এমন না যে সন্তানকে মোবাইল দিয়ে বসিয়ে রেখে নিজের কাজ করব। মানে কাজটা আপনার কাছে কম ইম্পোর্টেন্স, সন্তানটাকে আগে ইম্পোর্টেন্স দিন। বাচ্চার থেকে প্রাধান্য কোনো কিছুরই বড় হতে পারে না। কাজ একসময় হবেই, কিন্তু কখনো সন্তানকে ইগনোর করে না। সেটা যদি ওয়ার্কিং ওম্যান হয় তখন মনে হতে পারে যে আমরা তো সন্তানকে অতটা সময় দিতে পারি না। তাহলে কি হবে? কিন্তু ওয়ার্কিং ওম্যান থাকলেও আপনি তো বাইরে কাজ করছেন ১০ ঘন্টা ৮ ঘন্টা তার মধ্যে সবসময় তো কাজ করছেন না। কিছু সময় আপনার কাজের গ্যাপ থাকছে। সেই সময়টা ভিডিও কল করুন, সন্তানের সঙ্গে কথা বলুন বা অফিস থেকে বাড়ি ফিরে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। কোয়ালিটি টাইম বলতে কি বোঝায় বলুন তো? কোয়ালিটি টাইম বলতে ৩০ মিনিট বা ৩৫ মিনিট বা ১ ঘন্টার একটা সময়, যে সময়টা সন্তানকে পড়াশোনা, খাওয়া-দাওয়া, স্নান-দান এই সমস্ত কাজকর্মের বাইরে এমন একটা টাইম স্পেন্ড করা যেখানে ভালো বন্ধু হওয়া যায়। ভালো বন্ধু হওয়ার জন্য সময় দিতে হবে। তার সঙ্গে খেলাধুলা করা, সে কি বলতে চাইছে শোনা। মানে সমস্ত কিছু প্রয়োজনীয় কাজ ছেড়ে দিয়ে অপ্রয়োজনীয় সময় কাটান সন্তানের জন্য। সেটা হচ্ছে কোয়ালিটি টাইম। ওয়ার্কিং ওম্যানরা কিন্তু এই জিনিসটা করতেই হবে সন্তানকে স্পেশাল টাইম দেওয়ার জন্য। আর আমরা যারা হাউসওয়াইফ রয়েছি তারা সবসময় সন্তানকে কাছে পাই বলে সেটাকেও কিন্তু মানে অবহেলার চোখে দেখলে হবে না। আমাদের কাজকর্মটাকেও দূরে সরিয়ে রেখে সন্তানকে পড়াশোনা, খাওয়ানো-দাওয়ানো এসবের বাইরেও কিন্তু ওর সঙ্গে গল্প করা বা খেলতে যাওয়া, ওর ভালো বন্ধু হওয়াটা দরকার। কাজ করতে আমি আবার একটু হাঁপিয়ে গেছি। তাই ভাবলাম একটু বসে নিই। ফ্যান চালিয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তাহলে চলুন আবার পরের পয়েন্টে যাওয়া যাক। কারণ আমার ভিডিওর সময়টা খুব কম আর পয়েন্টটা একটু বেশি। তো ৭ নাম্বার পয়েন্ট হচ্ছে, ভালোবাসার সঙ্গে রেসপেক্ট দিন। আমরা যেমন অন্যের থেকে রেসপেক্ট আশা করি, সম্মান আশা করি, বাচ্চারাও কিন্তু সেটা চায়। বাচ্চারা যে শুধু ভালোবাসা দিলেই হবে না, তারা সম্মান চায়। সম্মানটা কিভাবে? তাকে কোনোভাবেই আঘাত করবেন না, তাকে কোনোভাবেই আ ব মনে আঘাত দিয়ে কথা বলবেন না যে, "তুমি পারো না" বা "তোমার হয় না", "তোমার থেকে তোমার বন্ধুরা ভালো পাবে।" এই ধরনের আঘাতজনিত কথাগুলো বাচ্চাদেরকে বলবেন না। ওদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলুন। তুই তাকারি করে কথা বলবেন না। আমাদের একটা অভ্যেস আছে, আমরা আমাদের বাচ্চাদেরকে খুব সহজে তুই বলি। মানে এটা আমাদের ম্যান্ডেটরি ব্যাপার যে সন্তানকে তুই বলব তাতে কি হয়েছে? এই জিনিসটা আমার মেয়ে ছোটবেলায় জানেন তো ও নিজে থেকেই কেন জানি না, যদি কোনো কারণে আমি ওকে ছোট থেকেই তুমি বলতাম। তো যদি কোনো কারণে তুই বলে ফেলতাম, তো তখন ও বলত, "তুমি আমাকে তুই বললে কেন?" ও তখন ভাবতো মা বুঝি আমার সঙ্গে রাগ করেছে।
ওর বাবাও যদি তুই বলে ফেলতো তখন ও খুব কষ্ট পেত। যে, "তুমি কি আমার উপরে রাগ করেছো? আমাকে তুই বললে কেন? তুমি তো আমাকে তুমি বলো।" তো এই জিনিসটা খুব দরকার। ওরাও চায় যে মা আমাদেরকে একটু সম্মান দিয়ে বা বাবা আমাকে একটু ভালোবাসার সঙ্গে ছোট্ট, ছোট্ট এই জিনিসগুলো খেয়াল করা। আর এটা আমরা সত্যিই মানে ছোটবেলা থেকে অভ্যাসে পরিণত হয়ে যায়। ছোট থেকে তুই তাকারি করে কথা বলা। কিন্তু আপনি বলে দেখবেন বাচ্চাকে যদি তুমি করে যদি ছোট থেকে শেখান, বাচ্চারাও কিন্তু অন্যদেরকে সেই সম্মানটা দিতে পারে। তার বন্ধু-বান্ধবদেরকেও তুমি করে সম্বোধন করে। মানে যেটা ওরা পাবে সেই জিনিসটা কিন্তু ওরা শিখবে এবং অন্যের সঙ্গে সেটাই প্রকাশ করবে। ৮ নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুদের সামনে সন্তানকে অপমান করবেন না। আমরা অনেক সময় হয় যে বন্ধু-বান্ধবরা বাচ্চারা একসঙ্গে খেলা করছে, তাদের মধ্যে থেকে নিজের বাচ্চাকে ডেকে নিয়ে আসি। অনেক সময় বলতে থাকি যে, "কেন আসছো না? তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছি, তুমি বুঝতে পারো না।" মানে বন্ধুদের সামনে একটু রাগ প্রকাশ করি সন্তানের উপরে। তো এতে কিন্তু ওদের মনটা ক্ষুণ্ণ হয়ে যায়। মনে করে যে বন্ধুদের সামনে মা আমাকে অপমান করছে। সেই বন্ধুদের কাছে ওর সম্মানটা থাকে না। সে ছোট হলেও কিন্তু বাচ্চাদেরও একটা সম্মান আছে। ওর ফিলিংসটাও আমাদের বুঝতে হবে। ৯ নম্বর পয়েন্ট হচ্ছে কিছুটা একই রকমই। সেটা হচ্ছে বন্ধুদের সঙ্গে সন্তানকে কখনোই কম্পেয়ার করবেন না। সন্তানের যে ফ্রেন্ড তার সঙ্গে নিজের সন্তানকে কখনোই তুলনা করবে না। যে আ ও পারে তুমি পারো না বা ও এই জিনিসটা করছে তুমি কেন করতে পারছো না? মানে সবসময় সবকিছুতেই পড়াশোনায় হোক, খেলাধুলায় হোক, ও ফার্স্ট হতে পারে, তুমি ফার্স্ট হতে পারো না। ও তো ওর মায়ের সঙ্গে মুখে, মুখে তর্ক করে না, তাহলে তুমি কেন করো? সবকিছুতেই কখনো বন্ধুদের সঙ্গে কম্প্যারিজন এর মধ্যে আনবেন না। আর এখানে দেখুন আমি জামাকাপড় ভাঁজ করতে গেছি আর টিভি দেখছিলাম। সামনে টিভি চালিয়ে বসেছি। তো আমার মেয়েও একটু ভাঁজ করার চেষ্টা করছে। ও যেভাবে পারছে সেভাবেই ভাঁজ করছে। যেটা বললাম না সন্তানরা দেখবেন সবসময় বাবা-মাকে ফলো করে, কপি করার চেষ্টা করে। আর লাস্ট পয়েন্ট যেটা সেটাও খুব ইম্পোর্টেন্ট। সেটা আমরা সবসময় বাচ্চাদেরকে শেখাই যে সরি বলো, থ্যাংক ইউ বলো, প্লিজ বলো এই শব্দগুলি কিন্তু আমরা বাচ্চাদেরকে শেখাই। কিন্তু আমরা বাচ্চাদের সঙ্গে নিজেরা প্রয়োগ করি কি? বাচ্চাদেরকেও কিন্তু থ্যাংক ইউ বলা দরকার। যদি বাচ্চা আপনাকে কোনো সাহায্য করে কাজে জলের বোতল এগিয়ে দিল বা কোনো কিছু এনে দিল, সঙ্গে, সঙ্গে তাকে থ্যাংক ইউ বলুন বা আনার জন্য প্লিজ বলে তাকে রিকোয়েস্ট করুন। আর আপনি যদি সন্তানকে কোনো ভুল কথা বলে থাকেন বা গায়ে হাত তুলে থাকেন বা কষ্ট দিয়ে থাকেন তার জন্য কিন্তু সন্তানের কাছে সরি বলুন। এই জিনিসটাও কিন্তু আপনার মানে অ্যাক্টিভিটি দেখেই সন্তানরা শিখবে। আপনি যদি না বলেন সন্তানের মুখ দিয়ে বের করতে পারবেন না। আপনি যদি বলেন তবেই কিন্তু সন্তানরাও বলবে। আপনি যদি গুরুজনদেরকে প্রণাম করেন তাহলে কিন্তু সন্তানরাও গুরুজনকে প্রণাম করা শিখবে। সবকিছু আপনাকে দেখেই শিখবে। আর এই ছিল আমার আজকের টিপস সন্তানের কাছে ভালো মা হবেন কিভাবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।